গুড মর্নিং। সকলে হাজির হয়েছে, খাতা নাও, কলম নাও, পড়া শুরু করব। একটু দ্রুত আসছে ছেলেরা। হ্যালো, গুড মর্নিং। খাতা নাও, কলম নাও, পড়া শুরু করব। গতকাল লাস্ট বলে রেখেছিলাম যে কার্বন কিভাবে পজিটিভ আর কিভাবে নেগেটিভ হয় সে সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমি বলেছিলাম আগামী ক্লাসে সেখান থেকে শুরু করব। তাহলে ওতে পড়াতে গিয়ে আমরা একটা মৌলিক বিষয় পড়ি, গ্রিক নার বিকারক। তাহলেই সে সম্পর্কে আমাদের ভালো ধারণা হয়ে যাবে। গ্রিক নার সম্পর্কে তোমরা ইউটিউবে পড়ে নিও। উনি একজন নোবেল লরিয়েট বিজ্ঞানী, নোবেল পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী। অসাধারণ একটি রিয়েজেন্ট তৈরি করেছিলেন, সেটি আমরা আলোচনা করব। যেখানে 8টা কার্বো অ্যানায়ন হয়ে যায়, 8টা হয়ে যায় নিউক্লিওফাইল রিয়েজেন্ট, কেন্দ্রাকর্ষী বিকারক হয়ে যায় 8টা। কীভাবে হয় সেটা আমরা দেখব। দেখো, গ্রিক নাম বিকারক নর্মালি কাকে বলে? RMgX। আজ আমাদের 30 তারিখ, জৈব রসায়নের মৌলিক ধারণা নিয়ে আলোচনা, 11তম ক্লাস। গতকাল কেউ বলেছে যে স্যার জৈব রসায়ন কতদিন চলবে? আজও শেষ করে দিতে পারি, কিন্তু না, তাহলে তো পড়ানো হয় না। আমাদের যেহেতু বন্ধ, কার কোনটা প্রয়োজন আমি এক ক্লাসে সমস্ত বই শেষ করে দিতে পারবো না, বা যার যেটা প্রয়োজন সেটাও আলোচনা করব না। ধারাবাহিকভাবে আলোচনা করব, যার প্রয়োজন সে আলোচনাটা দেখে নেবে। আশা করি সেটাই ভালো হবে এবং সেটাই করছি। দেখো, RMgX অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, সেখানে 8টা হলো নেগেটিভ। MgX অংশটাই প্লাসটা Mg এর উপরে আমি সর্বশেষ নিয়ে লিখেছি, কিন্তু প্রকৃত অর্থে প্লাসটা হলো ম্যাগনেসিয়ামের উপরে। এটা দেখাতে হলে আমাকে আগে ম্যাগনেসিয়াম আসতে হবে। Mg কত বলো তো? 12। পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 6, 3s কত বলো তো? 2। তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যত স্তর তৃতীয় শক্তি স্তরে। s অরবিটালে কয়টা আছে বলো তো? 2টি ইলেকট্রন আছে। ম্যাগনেসিয়াম তার তৃতীয় শক্তি স্তরে s অরবিটালে 2টি ইলেকট্রনকে অবশ্যই দান করবে, কারণ আমরা জানি যোজ্যত স্তরে 1টি 2টি বা 3টি ইলেকট্রন থাকলে তার অবশ্যই কেমন হয় বলো তো? তড়িৎ ধনাত্মক মৌল হয়। তাহলে ম্যাগনেসিয়াম তড়িৎ ধনাত্মক মৌল, এ বিষয়ে কারো কোনো সন্দেহ নেই, এবং গ্রুপ 2 এর মৌল। এবার X দেখো, হ্যালোজেন। প্রত্যেকটি হ্যালোজেন ইলেকট্রন বিন্যাস NS20 কত বলো তো? 5, যেখানে N এর মান কমপক্ষে 2 3 4 5 ইত্যাদি। তাহলে N এর মান যদি এইরূপ হয়, তার মানে যোজ্যত স্তরে S এ আছে 2টি, আর পিতে কয়টা আছে বলো তো? 5টি। মোট ইলেকট্রনের সংখ্যা কয়টি বলো তো? 7টি। তেমন অষ্টক পূর্ণতার জন্য আর 1টি মাত্র ইলেকট্রনের প্রয়োজন। তার মানে অতিশয় তড়িৎ ঋণাত্মক মৌল। এই হ্যালোজেন ম্যাগনেসিয়ামের কাছে গিয়ে দাবি করে যে আমাকে ইলেকট্রন দাও, আমি ইলেকট্রন গ্রহণ করতে চাই, অষ্টক পূর্ণতা প্রাপ্তি হতে চাই, আর তুমিও দান করে অষ্টক পূর্ণতা প্রাপ্ত হও। এই সুবাদে ম্যাগনেসিয়াম Mg12 ভালো করে দেখো, তার যোজ্যত স্তর থেকে কোন স্তর বলো তো? এই যে আমাদের 3s অরবিটাল থেকে 2টি ইলেকট্রনকে দান করে ম্যাগনেসিয়াম Mg+1 হয়ে যায়, তখন সে আমাদের 1s2 2s2 2p6, তার মানে কার গঠন হয় বলো তো? নিয়নের গঠন হয়ে যায়। আর হ্যালোজেন ওই যে NS25, সে একটা ইলেকট্রনকে গ্রহণ করে X-, তখন হয়ে যায় NS2 Np কত বলো তো? 6। Np কত বলো তো? 6। তার মানে নিষ্ক্রিয় মৌলের গঠন NS2Np6 কি বলো তো? নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রনীয় গঠন কাঠামো প্রাপ্ত হয়। কে প্রাপ্ত হয়েছে? হ্যালোজেন। ম্যাগনেসিয়াম দান করেছে 2টো, হ্যালোজেন গ্রহণ করলে 1টা। এইবার ম্যাগনেসিয়াম আর হ্যালোজেন যদি যুক্ত হয়, একটা হ্যালোজেন ম্যাগনেসিয়াম Mg+2, তার সঙ্গে যদি একটা হ্যালাইড আয়ন যুক্ত হয়, হ্যালোজেন তো গ্রহণ করে হ্যালাইড আয়ন, তখন তারা উৎপন্ন করবে Mg+2 হ্যালোজেন -1। প্রকৃত অর্থে এই অবস্থা হলো আমাদের কেমন বলতো? Mgx+1।
আর ম্যাগনেসিয়ামের +2 আর হ্যালোজেনের -1 যোগ বিয়োগ করলে কথা বলো তো +1 হয়। তাহলে RMgX MgX কেমন বলো তো +1, তাহলে আরটা অবশ্যই -1। সোডিয়াম ক্লোরাইড দেখো NaCl, সোডিয়াম যদি +1 হয় ক্লোরাইড হবে কত বলো তো -1। পটাশিয়াম ক্লোরাইড -1 হলে পটাশিয়াম কত বলো তো +1। এখানেও MgX যদি +1 হয় আরটা হবে কত বলো তো -1। এই প্রথম উনি দেখালেন যে যেমন মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড CH3MeI, মিথাইল মূলক মাইনাস, MEI কি বলতো প্লাস। এই মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এরাই হলো গ্রিক নাম বিকারক। ইথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড হতে পারে। মোট কথা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এটাই হলো আমাদের গ্রিক নাম বিকারক, যেখানে 8টা থেকে নেগেটিভ, আর নেগেটিভ মানে সে পজিটিভকে আকর্ষণ করবে, তার মানে সে হলো নিউক্লিওফাইল এজেন্ট, কেন্দ্রাকর্ষী বিকারক। কিরকম বিকারক বলো তো? কেন্দ্রাকর্ষী বিকারক। নিশ্চয়ই তাহলে বুঝতে পেরেছ। আর কিভাবে মাইনাস হয়, কার্বন কিভাবে মাইনাস হয়। গ্রিক নামের পূর্বে কখনোই কারো ধারণা ছিল না কার্বন পরমাণু ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল দুটোই হতে পারে। ইলেকট্রোফাইল হতে পারে যখন কার্বনটা কার্বোক্যাটায়ন হয়, নিউক্লিওফাইল হয় যখন কার্বনটা কার্বোঅ্যানায়ন হয়। তার পূর্বে ধারণা ছিল কার্বন হবে ফ্রি রেডিক্যাল, কার্বন খেয়ে যাবে ফ্রি রেডিক্যাল, মুক্তমূলক, সে একটি ইলেকট্রন কিনে চলে যাবে, কার্বনের বন্ধন সমযোজী, তাই কার্বন হয়ে যাবে ফ্রি রেডিক্যাল। কিন্তু গ্রিক নাট প্রমাণ করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন কার্বন পজিটিভ হতে পারে, কার্বন কি বলতো নেগেটিভ হতে পারে। কার্বন পজিটিভ মানে ইলেকট্রোফাইল এজেন্ট, কার্বন নেগেটিভ মানে নিউক্লিওফাইল এজেন্ট। আমরা একটু বিক্রিয়ার ভাবে দেখাবো কিভাবে কার্বনটা পজিটিভ হয়ে এবং নেগেটিভ হয়ে আচরণ করে। স্যার কার্বন তো শুধু নেগেটিভ দেখালেন, পজিটিভ দেখাবেন না? দেখাবো, একটু অপেক্ষা করো। তাহলে গ্রিক নাট বিকারক একটু লিখে ফেলো, দেখাও যে গ্রিক নাট বিকারকের কি কেন্দ্রাকর্ষী বিকারক। একটু ঝটপট লিখে ফেলো। দেখো আমরা যা পড়াবো তার জন্য যা প্রয়োজন আগে সেটাকে শিখাই। আবার বলি, আমরা যা পড়াবো ছাত্রকে যা শিখাবো, ওই শেখার জন্য যে বিষয়টা প্রয়োজন সেই বিষয়টা আগে তাকে শিখিয়ে নিই। তা না হলে তো তার বুঝতে অসুবিধা হবে। আমাকে মনে রাখতে হবে যে আমি জানি সেটা বড় কথা নয়, আমি যাকে শেখাতে যাচ্ছি শিক্ষার্থী সে যেন বুঝতে পারে, সে যেন শিখতে পারে, সে যেন জানতে পারে। তাই আমরা এইভাবে পড়িয়ে থাকি। ক্লাসে যাওয়ার পূর্বে আগে জানি কি কি পড়াতে হবে, আর ওইটা পড়ানোর জন্য কি কি আনুষঙ্গিক বিষয় প্রয়োজন সেই বিষয়কে আগে পড়িয়ে নাও, সেটাই সবচেয়ে ফলপ্রসূ হয়। এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, ধারণা। জানি না, এটা তো ভুলও হতে পারে, কিন্তু আমি এই ধারণাকে বশবর্তী করে দীর্ঘ জীবন শিক্ষকতা করে আসছি। এবার লেখো তাহলে, দেখাও যে গ্রিক নাট বিকারক একটি কেন্দ্রাকর্ষী বিকারক। গ্রিক নাট বিকারক একটি কেন্দ্রাকর্ষী। নিউক্লিওফাইল, নিউক্লিয়াস, নিউক্লিয়াসে কে থাকে? পজিটিভ চার্জ, লাভ ফর নিউক্লিয়াস, তার মানে আর হলো কার্বনটা হলো নেগেটিভ। দেখো যে গ্রিক নাট বিকারক একটি কেন্দ্রাকর্ষী বিকারক। আগে দেখবে তারপরে লিখবে, আগে দেখবে বুঝবে তারপরে লিখবে, আগেই লিখতে যাবে না, কারণ এটা আমি তুলে ফেলবো না, থাকবে, প্রয়োজনে আবার ব্যাক করে দেখে নিবা। দেখো যদি এরকম হয়, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, কার্বনের মূলক আছে, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে, এভাবে কার্বনের মূলক, তার সঙ্গে যদি কে থাকে বলতো আর এমজিএক্স, এমজিএক্স কি বলতো প্লাস, আরটা হলো কি বলতো মাইনাস। ভালো করে দেখ, বুঝবে কিন্তু, তারপরে তুলবে। এইবার এদের প্রভাবে কার্বনের দুই পাশে যে কেউ থাকতে পারে, হাইড্রোজেন হতে পারে, অ্যালকাইল মূলক হতে পারে, অ্যারাইল মূলক হতে পারে। এই দুটো ইলেকট্রন উপরে চলে যায়, এই পোলার অণুর উপস্থিতি, একটা পোলার অণু, একদিকে নেগেটিভ কোণ, একদিকে পজিটিভ কোণ, দুটো ইলেকট্রন উপরে চলে যায়। তখন কি হয় দেখো, তখন আমাদের আসবে সি কার্বন, এই অক্সিজেনের দুটো ইলেকট্রন চলে আসবে,
সে অক্সিজেন হয়ে যাবে কেমন বলতো নেগেটিভ। ওই পাই বন্ধের দুটো ইলেকট্রনে নেগেটিভ হয়ে যাবে। ইলেকট্রন দিলাম না, কারণ অক্সিজেনের তো আগেই দুইজন আছে, আরো একটা নিয়ে গেল। অক্সিজেনে কি থাকে বলো তো, আগে কি দিতে পারি যদি বুঝতে পারো, আবার বেশি ইলেকট্রন দিলে সমস্যা না, ঠিক আছে। তাহলে এখানে অক্সিজেনে কয়টা আছে বলতো, পূর্বের 4টা, আর এই যে মাইনাস হলো তার জন্য দুটো নিয়েছে, নিজেরটা প্লাস ওরটা, সেই জিনিসটা মাইনাস হয়ে গেল। আর এই কার্বন হয়ে গেল কি বলতো প্লাস। কার্বন পাই বন্ধনের ইলেকট্রন হারিয়ে লস করে কি হলো বলতো প্লাস, আর অক্সিজেন গ্রহণ করে হয়ে গেল কি বলতো মাইনাস। কেন গ্রহণ করলো? কার্বনের তো অক্সিজেন অতিশয় তড়িৎ ঋণাত্মক মূল্য, ওই পোলারনের উপস্থিতিতে, ওই গ্রিগনার বিকারের উপস্থিতিতে পাই বন্ধনের দুটো ইলেকট্রনই অক্সিজেন নিয়ে যায়। তখন দেখো, তখন আটটা ওভাবে আছে কিরকম বলতো, আর mgx, যেখানে 8টা হলো কি বলতো নেগেটিভ, আর mgx কি বলতো 8টা হলো নেগেটিভ, আর mgx টা কি বলতো পজিটিভ, আর নেগেটিভ mgx কি বলতো পজিটিভ। দেখো এরপর কি হয়, এটা মুছে ফেলি, কোনো প্রয়োজন নেই, ওটা আমরা আলোচনা করেছি। ভালো করে দেখবো, আজকে আমরা অনেক কিছু শেখানোর চেষ্টা করব। এইবার এর পরবর্তী ধাপটা কি আসবে দেখো, নিশ্চয়ই তোমরা বলবা আর হলো কিরকম বলতো নেগেটিভ গ্রুপ, তার মানে আর এর পজিটিভ চার্জের প্রয়োজন। আর যাবে কিরকম বলতো, সে নিউক্লিওফিলিজের এখানে চলে যাবে, আর mgx অংশটা চলে যাবে কার কাছে বলতো, ওর কাছে। তখন কি হয় দেখো, তখন আসবে আমাদের সি, কার্বন ঠিক থাকবে ও, তার সঙ্গে আসবে mgx, এখানে কি আসবে বলতো আর। এই রূপে একটি যৌগ সৃষ্টি হলো। এই যৌগটা যদি এখানে পানি আসে, পানি একটি পোলার অণু, তার একদিকে পজিটিভ পোল আর একদিকে নেগেটিভ পোল, এটা আমাদের প্লাস, এটা কি বলতো মাইনাস। mgx প্লাস ও এর সাথে যুক্ত হয়েছে, আধানকে প্রশমিত করেছে, কিন্তু সক্রিয়তাকে পরিপূর্ণ করতে পারেনি। দেখো, আধান প্রশমিত করা আর সক্রিয়তা প্রশমিত করা ভিন্ন জিনিস। পটাশিয়াম আয়োডাইডে জলীয় দ্রবণে ক্লোরিন চালনা করলে কি হয়, পটাশিয়াম ক্লোরাইড হয়, আর আয়োডিন বিমুক্ত হয়। কেন? কারণ ক্লোরিন আয়োডিন থেকে অধিক সক্রিয়। ক্লোরিন কি আয়োডিন থেকে অধিক সক্রিয়। কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে কি হয়ে যায়, জিঙ্ক সালফেট কপার উৎপন্ন হয়, কারণ কপার থেকে জিঙ্ক অধিক সক্রিয়। তার মানে কপার তো সালফেটের চার্জ পরিপূর্ণ করেছিল, সক্রিয়তা পূর্ণ করতে পারেনি। আয়োডাইড আয়নের চার্জ পূর্ণ করেছিল কেবলত পটাশিয়াম আয়ন, কিন্তু সক্রিয়তা পূর্ণ করতে পারেনি। যখন আমি ক্লোরিন দিয়েছি তখনই তারা হয়েছে পটাশিয়াম ক্লোরাইড, আর আয়োডিনটা বিমুক্ত হয়েছে। এখানেও যখনই পানি আসবে, পানির এই OH অংশটি থেকে যাবে, আর H প্লাসটা mgx কে অপসারিত করবে। তখন যে যৌগটি দ্বারা আবার বলে H প্লাস mgx প্লাসটা অপসারিত করবে, করার পরে যে যৌগটি দাঁড়ায় সেটা দাঁড়াবে সি, উপরে আমাদের ও, সেখানে H আসবে, নিচে আসবে কি বলতো আর, আর ওই mgx ওই যৌগ গঠন করবে। ওখানে আসবে mgx OH, আমি লিখলাম mgOH কত বলতো x, mgOH কত বলতো x। এক্সটা বেশি তড়িৎ ঋণাত্মক, তাই তাকে আমরা আলাদা করে লিখেছি mgOH। আমি mgxOH লিখতে পারতাম, কারণ আমি লিখে mgOH কত বলতো x লিখেছি। এই যৌগ, এই যে যৌগ উৎপন্ন হলো, এটা একটা সুস্থির যৌগ। তাহলে আর যুক্ত হয়েছে কার সাথে বলতো, কার্বন পরমাণু নিউক্লিয়াসের সাথে, তার মানে সে নিউক্লিওফাইল এজেন্ট। কেমন এজেন্ট? নিউক্লিওফাইল এজেন্ট। আমি একটু উদাহরণ দেব, বাস্তব একটু তুলে নাও। এটা হলো মূল বিক্রিয়ার কৌশল। এবার একটি বাস্তব উদাহরণ দেবো, এক বা একাধিক, সেখানে তোমরা বুঝে নিতে পারবে কেমন করে হয়। প্রথম উদাহরণ দিচ্ছি, 1 নম্বর উদাহরণ। এর ক্ষেত্রে এই দুই দিকের গ্রুপটা যদি H হতো, সি ডাবল বন্ড, এখানে H আছে, আর ওখানে যদি কি হতো বলতো মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, তাহলে আমাদের CH3 কেমন বলতো মাইনাস, MgI টা কেমন বলতো প্লাস, আর উপস্থিতিতে দুটো ইলেকট্রন অক্সিজেন নিয়ে যাবে। একবার লিখছে কিন্তু CH, উপরে O, ওটা কি বলতো মাইনাস,
তাহলে এমজিআই যাবে কার সঙ্গে? ওর সঙ্গে। এমজিআই যাবে কার সঙ্গে? ওর সঙ্গে। আর CH3 আসবে কার সঙ্গে? কার্বনের সঙ্গে। এই যৌগটা হলো এইটা, এই যৌগটা হলো এটা হলো। একে যখনই আমরা পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করব, পানির H প্লাস এমজিআই কে সরিয়ে দেবে, CH উপরে আসবে কত বলো তো? H, নিচে আসবে CH3। আর বাকি যৌগ যেটা আসবে তারা আসবে MgIOH বা MgOHI। এই যে যৌগটি হলো আসলে তাকে আমরা এভাবে লিখতে পারি CH3CH2OH। এই অ্যালকোহলটা 1 ডিগ্রি অ্যালকোহল, বা ওকে বলতে পারি আমরা ইথানল। কেমন হলো বলো তো? ইথানল বা 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হলো। তার মানে গ্রিক নাট বিকারক একটি কেন্দ্রাকোষী বিকারক দেখা গেল। আসলে আমরা পড়াবো সংযোজন বিক্রিয়া। সংযোজন, প্রতিস্থাপন, যে 4 প্রকার বিক্রিয়া আছে তার প্রথম বিক্রিয়া কি বলতো? জৈব বিক্রিয়া ক্রিয়া কৌশল দেখবা। তার প্রথম বিক্রিয়া সংযোজন বিক্রিয়া। আর এই সংযোজন বিক্রিয়া করতে হলে আমাকে আগে গ্রিক নাট বিকারক করতে হবে, তাকে দেখাই, তারপরে ওজনীকরণ দেখাবো, বেইজিং বলা সংযোজন বিক্রিয়া দেখাবো, বাস সংযোজন বিক্রিয়া হয়ে যাবে। তারপর প্রতিস্থাপন বিক্রিয়া আসবো, সেখানে আমরা SN1 SN2 বিক্রিয়া দেখাবো। তারপর অপসারণ বিক্রিয়া আসবো, সেখানে E1 E2 আসবো। তোমরা ভুট করে এক একটা বলে ফেলো না, ধীরে ধীরে অপেক্ষা করো, সবগুলো হবে। এইবার এই বিক্রিয়াটাই তোমরা করবা ইথানল দিয়ে। এটা আমাদের ইথানল ছিল, তোমরা এরপরে যেটা করবা সেটা ইথানল। এই বিক্রিয়াটি এটা তোমাদের দায়িত্ব। CH3 C ডাবল বন্ড H, তার সঙ্গে বিক্রিয়া করো যে বলো তো? মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। বাকি বিক্রিয়াটা সম্পূর্ণ করো, সময় 1 মিনিট, ঝটপট করে ফেলো। ইথানলের সাথে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড বলার অপেক্ষা রাখে না। CH3 মাইনাস, MgI ম্যাগনেসিয়াম কি বলো তো? প্লাস। দুটো ইলেকট্রনে অক্সিজেন নিয়ে যাবে, অক্সিজেন নেগেটিভ হয়ে যাবে, কার্বন হয়ে যাবে পজিটিভ। বাকিটা নিজেরা করো, দ্রুত করো। CH3 নিশ্চয়ই এখানে আসবে, আর MgI যাবে কথা বলো তোর কাছে। বাকিটা কমপ্লিট করো। দ্রুত করবে, কে আগে পেরেছ তাকে, তার জন্য ধন্যবাদ। এবার দেখো আমি করে দিচ্ছি। তার এরপরের ধাপটা কি আসবে নিশ্চয়ই তোমরা পড়বে, মিলিয়ে দেখো। লালের থেকে CH3 CH, তাহলে উপরে O MgI, নিচে আসবে কত বলো তো? CH3। পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করলে MgI H দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে, উৎপন্ন করবে CH3 CH, উপরে কত H, নিচে আসবে কত বলো তো? CH3। আর বাকি যৌগ আসবে MgOH কত বলো তো? I। এই যৌগটা কেমন বলো তো? প্রোপান টু অল। যৌগটা কি বলো তো? প্রোপান, প্রোপান টু অল। আমরা ইউক্যাট পদ্ধতিতে 1982 সালের পদ্ধতিতে নাম করেছি প্রোপান টু অল। এটা কেমন অ্যালকোহল বলো তো? 2 ডিগ্রি অ্যালকোহল। এটা আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। করেছো? একটু দ্রুত করো। এইবার আরেকটা করো, যেহেতু করলে। এবার যদি আমরা প্রোপানন বলতাম, কাকে বলবো? প্রোপানন। CH3 CH3C, এটা আমাদের CH3। এরপরে বলো তো C, উপরে ডাবল বন্ড O, এখানে আছে CH3। তার সঙ্গে বিক্রিয়া করো মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, CH3 MgI, নিজেরা করে ফেলো। এটা তো বলেই দিয়েছি, CH3টা মাইনাস, MgI ম্যাগনেসিয়াম কি বলো তো? প্লাস। এই দুটো ইলেকট্রন উপরে চলে যাবে, তখন CH3 আসবে কার্বন পজিটিভের জায়গায়, আর MgI আসবে অক্সিজেন নেগেটিভের কাছে। এবার বাকিটা নিজেরা করো। করেছো? এটা খুব দ্রুত হয়ে যাবে পারলে পারে। তাহলে কি আসবে বলো? তোমরা করে দিচ্ছি, দেখো CH3 1 1 CH3, উপরে আসবে O MgI, নিচে আসবে কত বলো তো? CH3। তাকে যদি আমি পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করি, পানি মানে H এবং OH, H প্লাস OH মাইনাস,
এইচ প্লাস এমজিআই কে অপসারিত করবে, তখন কি আসবে CH3, সি এটাও CH3, নিচে CH3, উপরে আসবে OH, আর বাকি যোগটা MgIOH বা MgOH কত বলতো I। এটি দেখো 2-methyl propan to all, 2-methyl propan to all 1, এটা আমাদের 2 3, এটা শাখা শিকল, নামটা নিজেরা লেখো 2-methyl propan to all, তাড়াতাড়ি লেখো 2-methyl, 2 নম্বরে মিথাইল গ্রুপ আছে, তারপরে যৌগটিকে বলা তো প্রোপান টু অল। আসলে প্রস্তুতি হলো 3 ডিগ্রি অ্যালকোহল, তাহলে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতিও জেনে গেলাম, যে আমরা অ্যালকোহলে শিখাবো। মূল শিখলাম আমরা কিভাবে কি বলতো সংযোজন বিক্রিয়া ঘটে, একটি নিউক্লিওফাইল বিকারক, কোন বিকারক নিউক্লিওফাইল রিয়েজেন্ট কিভাবে যুক্ত হয় সেটা আমরা শিখালাম। ঝটপট একটু তুলে ফেলো, একটু তুলে ফেলো, তাহলে একটু হেডলাইন দাও। জৈব বিক্রিয়া ক্রিয়া কৌশল, তার সংযোজন বিক্রিয়া লেখো। জৈব বিক্রিয়া ক্রিয়া কৌশল, তার কোনটা বলো তো সংযোজন বিক্রিয়া, বুঝতে ফেলবো কিন্তু আমি। জৈব বিক্রিয়া ক্রিয়া কৌশল, তারই কোন বিক্রিয়া বলো তো সংযোজন বিক্রিয়া। জৈব বিক্রিয়া ক্রিয়া কৌশল, তার কোন বিক্রিয়া বলো তো সংযোজন বিক্রিয়া। জৈব বিক্রিয়া ক্রিয়া কৌশল, সেই বিক্রিয়াটা কোন বিক্রিয়া বলো তো সংযোজন বিক্রিয়া, ওটি নিয়ে আমরা আলোচনা করব। দেখেছো, বুঝতেই তো পেরেছো। যদি যৌগটি অ্যালকিন বা অ্যালকাইন হয় অথবা দ্বিবন্ধন ও ত্রিবন্ধনের উপস্থিত থাকে, তাহলে তারা যদি কোনো বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে, সেই বিক্রিয়কটা কি করবে বলো তো সংযোজন বিক্রিয়া করবে। আর ওই বিক্রিয়ক যদি পোলার অণু হয় তাহলে তো অবশ্যই সংযোজন বিক্রিয়া ঘটবে। ওই বিক্রিয়কটা যদি পোলার অণু হয়, যে বিক্রিয়ক আসবে কার সঙ্গে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনের সঙ্গে, তখন বিক্রিয়কটা কি হবে পোলার অণু হলে অবশ্যই সংযোজন বিক্রিয়া ঘটবে। পোলার অণু অর্থাৎ বিক্রিয়াটা কি করবে বলো তো সংযোজন বিক্রিয়া ঘটবে। দেখো তাহলে এবার দেখা হচ্ছে যেমন কার্বন কিভাবে করলে তোমাদের জন্য সুবিধা হবে। কার্বন কার্বন দ্বিবন্ধন দেখালাম, সেখানে যদি এবি একটা বিক্রিয়ক বিক্রিয়া করে, এবি এটা প্লাস বিটা কি বলতো মাইনাস, তখন এক প্রান্তে যাবে আর এক প্রান্তে বি যাবে। কোন প্রান্তে যাবে সেটা নির্ভর করবে কার্বন কার্বন দ্বিবন্ধনে যুক্ত, আবার বলি কার্বন কার্বন দ্বিবন্ধনে যুক্ত কার্বনের সাথে বাকি যে দুটো হাত আছে সেই দুটো হাত কোন জাতীয় গ্রুপের সাথে যুক্ত। আবার বলি কথাটা মনে রাখতে হবে, এটা কার্বন কার্বন দ্বিবন্ধনে অংশগ্রহণকারী কার্বনের বাকি যে দুটো করে হাত আছে সেই হাত কোন গ্রুপের সাথে যুক্ত। যদি একই গ্রুপ হয়, যেমন অ্যালকাইলমূলক একই গ্রুপ, হাইড্রোজেন যদি হয় একই গ্রুপ, তাহলে সেক্ষেত্রে কোনো প্রশ্ন নেই। কিন্তু যদি ওই দ্বিবন্ধনের সাথে গ্রুপগুলো কেউ তড়িৎ ঋণাত্মক, কেউ তড়িৎ ধনাত্মক, বা কোনো গ্রুপ আছে আবার হাইড্রোজেন আছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা সুনির্দিষ্ট নিয়মের মধ্যে ওই সংযোজন বিক্রিয়াটি সম্পূর্ণ হয়। তো প্রাথমিকভাবে আমরা সাধারণভাবে দেখাচ্ছি, দেখো ওরা ওই কার্বন কার্বন দ্বিবন্ধন এভাবে থাকবে, দ্বিবন্ধন ভেঙে যাবে, আর ওই ভেঙে যাওয়ার ফলে এখানে যে এ গ্রুপটা যদি মনে করো এ এখানে যুক্ত হয়, বি আসবে কোথায় বলো তো এখানে, একটু মনে করা বলেছিলাম, বি এখানে এসে এ ওখানে যেতে পারে, বি এখানে এসে এ ওখানে যেতে পারে। এই সম্পর্কে প্রথম যে বিজ্ঞানী বললেন তার নাম হলো মার্টনিকফ। উনি প্রথম এই সম্পর্কে ধারণা দিলেন। তার আগে আমরা জানতাম যুক্ত হয়, কিন্তু কোন একটা সুনির্দিষ্ট নিয়মে নয়, সংযোগ হয় তাই হয়।
কার্বন কার্বন দ্বিবন্ধন, সেখানে গ্রুপটা যুক্ত হয়েছে, কিন্তু এই পোলার অণুকে যুক্ত করে উৎপাদের শতকরা পরিমাণকে বের করে পরীক্ষামূলকভাবে প্রমাণ করে দেখালেন যে প্রকৃত অর্থে একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে বিক্রিয়াটি সম্পন্ন হয়। লেখো তাহলে মার্টিকভের নিয়ম, সংযোজন বিক্রিয়ার এই বানামটা তোমরা অন্যভাবে লিখতে পারো, কয়েলের দিয়ে নিকভেরও লিখতে পারো, কেউ ফ দিয়ে লেখে, তুমি এভাবে লিখবে মার্টিকভের নিয়ম। উনি কি বলেছেন দেখো, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, একটা যৌগ আমাকে তাহলে লিখতে হবে CH3CH, কার্বন কার্বন দ্বিবন্ধন CH2। দেখো যে কার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত, এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন দুটো, এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন কটা বলতো একটা, এরা যদি বিক্রিয়া করে কোনো পোলার অণুর সাথে, এ বি কি বলতো পোলার অণু এ, এটা কি বলতো বি, তখন বলা হয়েছে পোলার অণুর তড়িৎ ধনাত্মক অংশটি। তড়িৎ ধনাত্মক অংশ মানে কি ইলেকট্রোফাইল অংশ, তড়িৎ ধনাত্মক অংশ মানে কি ইলেকট্রোফাইল, আর তড়িৎ ঋণাত্মক অংশ মানে কি নিউক্লিওফাইল। তার মানে এই বিক্রিয়কের এই অংশ হলো ইলেকট্রোফাইল, কে বলতো এইটি ইলেকট্রোফাইল, আর এইটা হলো নিউক্লিওফাইল। এইটা হলো ইলেকট্রোফাইল ইপি, আর বা ইএফ দিয়েও লেখা যায় ইলেকট্রোফাইল, আর এই অংশ হলো কি বলতো নিউক্লিওফাইল। এই ইলেকট্রোফাইল অংশটি তড়িৎ ধনাত্মক অংশ আসবে যে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের পরিমাণ বেশি, যে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের পরিমাণ বেশি সেখানে, আর তড়িৎ ঋণাত্মক অংশটা আসবে যে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের পরিমাণ কম সেখানে। তার মানে এই এটা আসবে কোথায় বলতো এখানে, আর বিটা আসবে কোথায় বলতো এখানে। একটু দেখো তারপর কি হয় ঘটনাটা। CH3 1 বন্ড CH, এখানে কি আসছে বলতো বি আসছে, এখানে বি, আর এখানে একক বন্ধন CH2, কি আসবে বলতো এ আসবে। তবে উনি পরীক্ষা করে দেখালেন যে এই প্রোডাক্টের শতকরা 90%, আরেকটি প্রোডাক্টের পাশাপাশি সেটা CH3 CH এ যদি এখানে আসে তাহলে বি কত বলতো CH2B, এই প্রোডাক্ট হয় কিন্তু তার শতকরা পরিমাণ মাত্র 10 ভাগ। কত ভাগ বলতো 10 ভাগ। তার মানে দেখেছে কত সুন্দর উনি একটা পরীক্ষা করে একদম সুনির্দিষ্টভাবে স্পেসিফিক রিঅ্যাকশনের মাধ্যমে বিক্রিয়া করে উনি দেখিয়ে দিলেন যে এই উৎপাদের পরিমাণ কতটুকু 90%, আর এই উৎপাদের পরিমাণ কত বলতো 10%। এইবার তুমি এর সঙ্গে বিক্রিয়া করাবে, কার বলতো HBr HCl বিক্রিয়া করে এরকম দেখাও। এটা আমাদের যৌগটি কেমন প্রোপিন, প্রোপিনের সাথে এরকম একটা পোলার অণু দাও, HCl দাও HBr দাও, এটা নিজেরা করো, বুঝতে পেরেছো? এটা আমি করব কেন, CH3 CH কার্বন কার্বন ডাবল বন্ড CH2 প্লাস তার সাথে কাকে বিক্রিয়া করো বলো তো HCl এর বিক্রিয়া করো, HBr এর বিক্রিয়া করো, HCl বিক্রিয়া করো, অথবা যে কোনো একটি পোলার অণুর বিক্রিয়া করো HBr, আর বিক্রিয়া করো H প্লাস Br মাইনাস, নিশ্চয়ই পারবে। বাকিটা করো, সময় 1 মিনিট। করেছো? অবশ্যই পারবে, না পারার কোনো কারণ নেই। তড়িৎ ধনাত্মক অংশটি তেলে মাথায় তেল দেওয়া, তড়িৎ ধনাত্মক অংশটি কোথায় আসবে যে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের পরিমাণ বেশি তার সঙ্গে, আর তড়িৎ ঋণাত্মক অংশটা আসবে যে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের পরিমাণ কম তার সঙ্গে। তার মানে তেলে মাথায় তেল দেয়, এখানে পজিটিভ আসে আরো পজিটিভ আসা, হাইড্রোজেন এখানে আসে, এই হাইড্রোজেন প্লাসটা এখানে আসা, আর ব্রোমিনটা এখানে যাও, তবে ওই প্রোডাক্ট হবে 90%, আর বাকি প্রোডাক্ট হবে কি বলতো 10%। এর একটা বিপরীত ক্রিয়া, এরই কয়েক বছরের মধ্যে বিজ্ঞানী খারাজ বললেন পারক্সাইড, জৈব পারক্সাইড এর উপস্থিতিতে এই বিক্রিয়াটি বিপরীতভাবে সম্পূর্ণ হয়। সেটা জানো তোমরা, ওটা আর আমি ওদিকে যাব না। জৈব পারক্সাইড এর উপস্থিতিতে মার্টিকভের নিয়ম বিপরীতভাবে ক্রিয়া করে, তাকে আমরা বলি খারাসের নিয়ম। খারাস, খাটাস বলো না, আবার খাটাস চেনো, বনে থাকে, এখন নেই অবশ্য,
আমরা মনুষ্য জাতি বন জঙ্গল উজাড় করে, আজকে তো করোনার এই কারণে এই অবস্থা, তো মানুষ সচেতন হবে যে প্রকৃতি সকলের জন্য, শুধু মানুষের জন্য নয়। বুঝতে পেরেছ? প্রকৃতি সকলের জন্য। এবার মানুষ হুঁশ হবে। দেখছেন কোথায় অ্যাটম বোমা আছে? বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, কোথায় সে বোমা? নেই, সব শেষ। দেখেছ পৃথিবী আজকে কোথায়? দেখেছ? লেখো প্রকৃতিকে আগে সংরক্ষণ করতে হবে। দেখো তাড়াতাড়ি খারাসের নিয়ম। খারাস, খারাস, খাটাস লেখো না। খারাসের নিয়ম, মাঠ কি করবে? বিপরীত প্রতিক্রিয়া করবে জৈব পারক্সারের উপস্থিতিতে। মুসিফর গোবিন্দিরা মৌলিক দিকটা দেখিয়ে দিলাম, বাকি তো তোমরা পারবে। এইবার যেটা আসবে দেখো, সংযোজন বিক্রিয়া আমরা পড়াচ্ছি। জৈব বিক্রিয়া ক্রিয়া কৌশলের মূল বিক্রিয়া কি বলতো? সংযোজন বিক্রিয়া। ওটি নিয়ে আমরা একটু আলোচনা করছি, তাই ওখানে একটু যাই। দেখো সংযোজন বিক্রিয়া কাজ করতে মনের জন্য সুবিধা হবে। বেঞ্জিন ভদ্রলোক কি করে? প্রতিস্থাপন বিক্রিয়া। নাইট্রেশন বলো, সালফোনেশন বলো, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, হ্যালোজেনেশন, সব ক্ষেত্রে বেঞ্জিন কি করে বলতো? প্রতিস্থাপন বিক্রিয়া করে বেঞ্জিন দেখিয়ে দিয়েছে তার অসম্পৃক্ততা, বিশেষ প্রকৃতির অসম্পৃক্ততা, তার পাই বন্ধন ডিলোকালাইজ পাই বন্ধন, তার পাই ইলেকট্রন ডিলোকালাইজ পাই ইলেকট্রন। ঠিক তো? এইবার বেঞ্জিনের যে তিনটি দ্বিবন্ধন আছে তাকে আমি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করতে পারি। বেঞ্জিনে যে তিনটি দ্বিবন্ধন আছে তাকে আমরা সংযোজন বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করতে পারি। সত্যিকার অর্থে বেঞ্জিন অণুতে কয়টি বলতো? তিনটি দ্বিবন্ধন আছে। বেঞ্জিন দেখো C6H6 এভাবে লিখলাম। সে যদি বিক্রিয়া করে হাইড্রোজেনের সঙ্গে, কাকে দিয়ে? নিকেল অথবা প্লাটিনাম দিয়ে 280 ডিগ্রি থেকে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আমরা যদি উত্তপ্ত করি, তখন বেঞ্জিন বিক্রিয়া করে উৎপন্ন করে C6H12। এটার নাম সাইক্লোহেক্সেন। আমরা যদি গাঠনিকভাবে দেখাই CH, কার্বন কার্বন দ্বিবন্ধন, তুমি ডান দিয়েও দিতে পারো দ্বিবন্ধন, সমস্যা নেই। তোমার যেটা পছন্দ হয় সেটাই তুমি দেবে। সেক্ষেত্রে অবাধিত মুক্ত দাগ। প্লাস যদি হাইড্রোজেন হতো, ওই একই অবস্থা। কার্বন হতো নিকেল প্লাটিনামের উপস্থিতিতে 280 থেকে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখনই দ্বিবন্ধন ভদ্রলোকরা ওই অবস্থা থাকতে পারে না। একটা করে বন্ধন ভেঙে দুটো করে ইলেকট্রন হয়ে যায়, তার সঙ্গে দুটো করে হাইড্রোজেন যুক্ত হবে। তিনটে বন্ধনে 3 অণু হাইড্রোজেন এসে তারা যে যৌগ উৎপন্ন করবে তাকে বলবো CH2, 1 বন্ড CH2, এর নাম হলো সাইক্লোহেক্সেন। নামটা তোমরা লিখে নাও, সাইক্লোহেক্সেন। দ্বিতীয় বিক্রিয়া আসো, ইলেকট্রন তার সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত উৎপন্ন করেছে সাইক্লোহেক্সেন। তার মানে তিনটি দ্বিবন্ধনের সাথে 6টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে। বেঞ্জিন C6H6 সে যদি বিক্রিয়া করে ক্লোরিনের সাথে, হ্যালোজেন বাহক থাকবে। ফেরাস আয়রন চূর্ণ, তাপমাত্রা দিতে হবে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বা তার একটু কম দিলেও হয়। আমি সর্বোচ্চ তাপমাত্রা অথবা ইউভি রশ্মি যদি দিতে পারি তাহলেও সেটা হতে পারে। অতিবেগুনি রশ্মি CCH6H6Cl কত বলতো? 6। বেঞ্জিন হেক্সাক্লোরাইড, বেঞ্জিন হেক্সাক্লোরাইড এর আর একটি নাম আছে, বাণিজ্যিক নাম। সেই নামে সে বহুল প্রচলিত, গ্যামাক্সিন নামে পরিচিত। এইবার ওকে যদি বলতাম CH, কার্বন কার্বন ট্রিপল বন্ড CH, কার্বন কার্বন একক বন্ধন, দ্বিবন্ধন CH, এভাবে দ্বিবন্ধন যদি হতো, সে যদি বিক্রিয়া করে কার সঙ্গে বলতো? ক্লোরিনের সাথে। ওই অবস্থা তাহলে কি হয় দেখো, এখানে ওই একই রকম একটা করে বন্ধন ভেঙে দুটো করে কি বলতো? ইলেকট্রন আসবে। একটা করে পাই বন্ধন ভেঙে যাবে, দুটো করে ইলেকট্রন আসবে। এই যে একটা করে পাই বন্ধন, একটা করে পাই বন্ধন, একটা করে কি বলতো? পাই বন্ধন, বন্ধন ভেঙে গেল। আসছে কে বলতো? সিগমা বন্ধন।
ফলে তারা যে যৌগটি উৎপন্ন করবে তাকে বলবো আমরা CH। ওই যে একটা Cl যুক্ত হলো, CHCl, তার মানে তিনটি দ্বিবন্ধন উপস্থিত আছে, CHCl, CHCl, এরপরে CHCl। এটি আমাদের গামাক্সিলিন বা বেঞ্জিন হেক্সাক্লোরাইড। কয়টা হলো বলো তো? তিনটি দ্বিবন্ধন। এবার ওজনের সাথে বিক্রিয়া করবে। বেঞ্জিন ট্রাইওজেনাইড উপরে যায়, কোথায় বলো তো? উপরে। বেঞ্জিন যদি ভদ্রলোক ওজন মানে তো অথিরি, আমি দেখাবো কিভাবে ওজন অণু গঠিত হয়। বেঞ্জিন যদি বিক্রিয়া করে ওজনের সাথে, কার সাথে বলো তো? ওজন। তখন তারা বিক্রিয়া করে উৎপন্ন করে বেঞ্জিন ট্রাইওজেনাইড। বেঞ্জিন ট্রাইওজেনাইড, তার মানে বেঞ্জিন আছে এখানে C6, কত বলো তো? A6। সে যদি বিক্রিয়া করে কার সঙ্গে বলো তো? ওজনের সঙ্গে বিক্রিয়া করে O3। কার সঙ্গে বিক্রিয়া করে বলো তো? O3। O3 মানে ওজন অণু। তিন অণু ওজনের সাথে বিক্রিয়া করে কে বলো তো? বেঞ্জিন C6H6। তখন তারা বিক্রিয়া করে উৎপন্ন করবে C6H6O, কত বলো তো? 9। C6H6O9, বেঞ্জিন ট্রাইওজেনাইড। এই যে বেঞ্জিন ট্রাইওজেনাইড গঠন করলো, এটি প্রমাণ হয়ে গেল বেঞ্জিন অণুতে তিনটি দ্বিবন্ধন আছে। এই ট্রাইওজেনাইড গঠন করার মাধ্যমে এখানে প্রমাণ হয়ে গেল বেঞ্জিন অণুতে কি বলো তো? তিনটি দ্বিবন্ধন আছে। একে যদি আমরা এখন জিঙ্ক এবং পানি দ্বারা একটু তাপ দিতে পারি, তাহলে অতি দ্রুত তারা ভেঙে উৎপন্ন করে এভাবে তিন অণু গ্লাইঅক্সাল, আর উৎপন্ন করে তিন অণু পানি, উৎপন্ন করে তিন অণু কি বলতো? জিঙ্ক অক্সাইড। তাহলে বেঞ্জিন অণুতে কয়টা আছে বলতো? তিনটি দ্বিবন্ধন আছে। একটু ভালো করে দেখো, বেঞ্জিন প্লাস যদি ওজন বিক্রিয়া করতো, গাঠনিক ভাবে দেখায় এই বন্ধন ভেঙে দুটি বন্ধনের মাঝখানে একটা ওজন আসবে, আর দুটি কার্বনের সঙ্গে আসবে একটা O2। এরপরে দেখাবো কিভাবে ওজন অণু গঠিত হয়। আগে দেখিয়েছিলাম সন্নিবেশী বন্ধনের সময়, আবার আজকে দেখে দেবো কিভাবে ওজন অণু গঠিত হয়। তারপরে আসবো এইবার দেখো ওজন। এভাবে বেঞ্জিন CH, দুটি কার্বনের মাঝখানে একটা অক্সিজেন আসবে, ওজনের অক্সিজেন পরমাণু। এখানে আসবে আমাদের CH, এখানে একক বন্ধন আছে CH, দুটি কার্বনের মাঝখানে একটি অক্সিজেন আসবে, আর এই কার্বনের সঙ্গে আসবে O2, এইটা O2। তাহলে এখানে যে কার্বন, সেখানেও আসবে একটা কি বলতো? O2। আবার এখানে যদি বলতাম CH, এই যে কার্বন, তার মাঝখানে একটা অক্সিজেন পরমাণু, এখানে আসবে কি বলতো? O2। এভাবে এই যৌগটির নামে বেঞ্জিন ট্রাইওজেনাইড। বেঞ্জিন ট্রাইওজেনাইড অণু গঠিত হলো। যখনই বেঞ্জিন ট্রাইওজেনাইড অণু গঠন হয়ে গেল, একে যদি আমি জিঙ্ক এবং পানি দ্বারা তাপ দিই, এদিকে দেখো এই অংশটা চলে যাবে, এখান থেকে এই অংশটা চলে যাবে, এখান থেকে এই অংশটা, দেখেছো? তাহলে মাঝখানে তিনটি অক্সিজেন চলে যাবে। অক্সিজেন চলে গেলে তার ইলেকট্রন এখানে দিতে হয়। এর ইলেকট্রন এই কার্বনকে, ইলেকট্রনটা হাইড্রোজেনেতে দেখিয়েছি, কিন্তু কার্বন নেবে। আবার এই অক্সিজেন অক্সিজেন বন্ধন ভেঙে যায়, এইভাবে দুটি ইলেকট্রন এসে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন গঠিত হয়। এটা আবার দেখো, এই অক্সিজেন ইলেকট্রন এখানে দেবে, এই কার্বনকে দেবে। অক্সিজেন অক্সিজেন বন্ধন ভেঙে এখানে ইলেকট্রন এসে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন হয়। এইদিকে দেখো আবার এখানে একটা ইলেকট্রন আসবে, এখানে ইলেকট্রন আসবে কার্বনের উপরে। এই অক্সিজেন ভেঙে অক্সিজেন অক্সিজেন বন্ধন ভেঙে দুটো ইলেকট্রন, এরা করবে C ডাবল বন্ড OH, C ডাবল বন্ড OH, মানে CHO CHO। তাহলে যে অণুটা গঠিত হলো সেটা আমাদের CHO। এই যে CHO বন্ড, কত? CHO বন্ড CHO, এইটা একটা CHO, C ডাবল বন্ড OH, C ডাবল বন্ড OH। এখানে দেখো C ডাবল বন্ড OH, C ডাবল বন্ড OH, কত অণু বলো তো? 3 অণু। আর এই তিনটি অক্সিজেন এখানে যদি আমি পানিকে রেখে দিতাম, কত পানি বলো তো? 3 অণু পানি, আর 3 অণু জিঙ্ক, একটু তাপ দেওয়া হতো, এই অক্সিজেন আর পানি হয়ে যায় হাইড্রোজেন পারঅক্সাইড। ওই হাইড্রোজেন পারঅক্সাইডে জিঙ্ক বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড প্লাস পানি উৎপন্ন করে। এই যে যৌগটি উৎপন্ন করলো,
তাকে বলবো গ্লাই অফ জাল। এটি উৎপন্ন হলো, এর নাম হলো বেঞ্জিন ট্রাইওজেনাইড। বেঞ্জিন যে বেঞ্জিন ট্রাইওজেনাইড গঠন করেছে ওজোনাইড, এটি প্রমাণিত হয় বেঞ্জিন অণুতে কি আছে বলতো, 3টি দ্বিবন্ধন বর্তমান আছে। এই 3টি বিক্রিয়ায় শুধু বেঞ্জিন সংযোজন বিক্রিয়া করে। জৈব বিক্রিয়া ক্রিয়া কৌশলে সংযোজন বিক্রিয়া দেখাতে গিয়ে আমরা বেঞ্জিনকে উল্লেখ করলাম। বেঞ্জিনের কোন বিক্রিয়া বলতো, সংযোজন বিক্রিয়া বা যুত বিক্রিয়া, এইভাবে আমরা বেঞ্জিনকে দেখালাম। এইবার আসো আমরা ওজন অণুর গঠন একটু লেখো ঝটপট, এটা বুঝতে ফেলবো কিন্তু বুঝেছ। ওজন অণুর গঠন নিচে দেখানো যাবে, নিচে দেখায় তুলে ফেলো ততক্ষণে। ওজন অণুর গঠন দেখো, O3 ওজন, আসলে তার ভিতরে কি থাকে, অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন, আর একটা অক্সিজেন এইভাবে থাকে। এই অক্সিজেনে ইলেকট্রন থাকে কয়টা বলতো, 2 জোড়া। এর থেকে কয় জোড়া বলতো, 1 জোড়া, আর 1 জোড়া ওকে দান করে। আর এই অক্সিজেন ইলেকট্রনকে নিয়ে এভাবে হয়ে যায়। তার মানে এর থেকে 2 জোড়া, এর থেকে 3 জোড়া, এর থেকে 1 জোড়া। এখানে দ্বিবন্ধন, এটা অ্যারো চিহ্ন। এটা তোমাদের আগেই দেখিয়েছিলাম O3 অণুর গঠন, দেখো পিছনের ক্লাসে। এটা আমরা O3 অণুর গঠন সন্নিবেশী বন্ধনের সময় দেখিয়েছিলাম, রাসায়নিক বন্ধনে। তাহলে এটা যদি O3 ওজন হয়, এই ওজন ভেঙে উৎপন্ন করে সবসময় O2 আর কি বলতো প্লাস ওই অক্সিজেন। এই O2 মানে কি, অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন, সেখানে কিন্তু প্রতিটি অক্সিজেনে 2টো করে ইলেকট্রন থাকে, আর একটা জার্মান অক্সিজেন। জার্মান অক্সিজেন মানে অক্সিজেন পরমাণু, তার 2টো জোড় আর 2টো কি বলতো বেজোড়। এইভাবে O3 অণু ভেঙে যায়। দেখেছো, এটাই O3 অণুর গঠন। এইবার সংযোজন বিক্রিয়া দেখো, কার্বন কার্বন দ্বিবন্ধন মানে অ্যালকিনের ওজনীকরণ লেখো। হেডলাইন দাও, অ্যালকিনের ওজনীকরণ। অ্যালকিনের ওজনীকরণ, অ্যালকিন যৌগ, তাই লেখো অ্যালকিনের কি বলতো ওজনীকরণ। ওজনীকরণ নিয়ে আমরা এখন আলোচনা করব। অ্যালকিনের কি বলতো ওজনীকরণ। এর থেকে কিন্তু আমি কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান জানতে পারি। এতদূর তোমাদের দেওয়া হয়নি। ওই ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে যে প্রোডাক্ট উৎপন্ন হয়, সে প্রোডাক্ট দেখে আমি বলতে পারি যে অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান কি 1 এবং 2, 2 না 3, 3 না 4, এবং ওই কার্বনের সাথে সংযুক্ত কার্বনের প্রকৃতি কেমন তাও আমরা জানতে পারি। অর্থাৎ ওই কার্বনের সাথে সংযুক্ত অন্যান্য গ্রুপগুলো কি সেটাও জানতে পারি। বুঝতে পেরেছো? তোমরা তো খালি বলো স্যার ক্লাস কবে শেষ হয়ে যাবে, একজন কালকে বলে স্যার জৈব ক্লাস কবে, আর একজন বলে সেটা ফার্স্ট জৈব রসায়ন পড়ানো হচ্ছে, এটা প্রথম বর্ষের ক্লাস, দ্বিতীয় বর্ষের ক্লাস। আমাদের এনসিটি বোর্ডের নির্দেশনা ছিল প্রথম দ্বিতীয় 2 পত্র একসঙ্গে পড়ানো। সেই হিসাবে তো এসএসসি পাস করার পরেই তাকে জৈব রসায়ন পড়তে হবে। আমরা কলেজের শিক্ষক যারা কলেজে পড়াই, তারা তাদের কলেজের শিক্ষকের পরিমাণ কতজন আছেন, কিভাবে পড়াবেন সে অনুযায়ী রুটিন করে তারা পড়ান। অন্যরা যেটা ভালো বোঝেন যে কলেজ সেভাবে সেটা পড়ান, আমরা ওভাবে করি। আমাদের 16 32টা গ্রুপ, এই 32টা গ্রুপের শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যখন আসে পরিচালনা করা সত্যি দুরূহ বিষয়, কিন্তু সেটা আমরা খুব সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ করি, কোনো সমস্যা হয় না। ওই দুরূহ কাজটা আমাদের কাছে খুবই সহজ, কারণ আমাদের একটা অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের। সেই অভিজ্ঞতার আলোকটা আমরা পেরিয়ে 32টা গ্রুপ, বুঝতে পারো কীভাবে তাদেরকে আমরা সুশৃঙ্খলভাবে পড়িয়ে দিই। 16টা গ্রুপ, 16টা গ্রুপ প্রথম বর্ষ, 16টা গ্রুপ দ্বিতীয় বর্ষ, 32টা গ্রুপ, প্লাস তার সঙ্গে আবার প্র্যাকটিক্যাল থাকে। প্রথম বর্ষের প্র্যাকটিক্যাল, দ্বিতীয় বর্ষের প্র্যাকটিক্যাল,
প্রথম বর্ষে প্র্যাকটিক্যাল থাকে 15টা, দ্বিতীয় বর্ষে প্র্যাকটিক্যাল থাকে 18টা। এতগুলো প্র্যাকটিক্যাল, তার মানে এখানে 33টা প্র্যাকটিক্যাল। তাহলে দেখো কতগুলো ক্লাস আমরা, কিন্তু সুন্দরভাবে একটা প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়া আমরা ম্যানেজ করে ফেলি। থ্যাংক ইউ। তোমরা ওই প্রসঙ্গ দরকার নেই, অ্যালকিনের ওজনীকরণ লেখো। দেখেছো? তাহলে ওজন অণুর গঠন তো মনে আছে তো, অবশ্যই মনে থাকতে হবে। এইবার দেখো অ্যালকিন আর সিএইচ, প্রান্তে দিলাম কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান, অর্থাৎ এই অ্যালকিনটা হলো 1 এবং 2 এর ভিতরে। অ্যালকিন 1, অ্যালকিন কি 1, ও যদি বিক্রিয়া করে ওজনের সাথে O3, তাহলে কি আসবে? দেখো দিকে দেখাও, আর সি, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন আমরা আগে লিখে যাই, তারপর তার মাঝখানে একটা অক্সিজেন আসবে, এখানে CH2, আর একটা অক্সিজেন আসবে এখানে। এইভাবে অ্যালকিন ওজোনাইড, যখনই আমরা জিঙ্ক এবং পানি দ্বারা তাকে উত্তপ্ত করব, এই অংশটা চলে যাবে, এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন তৈরি হবে, তৈরি কি উৎপন্ন করবে, আর এখানে ডাবল বন্ড মানে কি বলতো, CHO, আর এখানে আসবে CHO, এই যে মিথানল উৎপন্ন হলো, আর বাকি যৌগ জিঙ্ক অক্সাইড প্লাস পানি। এই যে মিথানল থেকে আমরা বুঝবো কার্বন কার্বন দ্বিবন্ধন 1 এবং 2 এর মধ্যে, 1 এবং 2 এর মধ্যে, অর্থাৎ যৌগটি হলো অ্যালকিন 1। তাকে কি বলবো বলতো? যৌগটি অ্যালকিন কত বলতো? 1। এই থেকে একটু মনোযোগ সহকারে দেখো, আর দিয়ে লিখলাম, আর মানে মিথাল, ইথাল, প্রোপান, যে কোনো উচ্চতর অ্যালকান গুলো হতে পারে। CH, মনোযোগ সহকারে দেখবে। এবার আগে দেখে নাও, তারপর তুলে এটাকে। O3 ওজন, ওজনের যেমন অক্সিজেন আর O2 থাকে, এর প্রভাবে এখানকার সিগমা পাই দুটি বন্ধনই ভেঙে যায়, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধনের যে বন্ধন শক্তি, সেটা অক্সিজেন, ওজনের যে যেমন অক্সিজেন, তার প্রভাবে সে ভেঙে যায়। তাহলে CH আসবে, ওখানে আসবে কি বলতো? CH2। মনোযোগ সহকারে দেখবা, কিন্তু এখানকার সিগমা বন্ধন ভেঙে এই দুটি ইলেকট্রন, কার্বন কার্বন দ্বিবন্ধনের সিগমা বন্ধন ভেঙে ওই দুটি ইলেকট্রন, আর এই পাই বন্ধন ভেঙে এখানে আরো দুটি ইলেকট্রন আসবে। দেখো বুঝতে পেরেছো কিনা? দ্বিবন্ধন নেই, কিন্তু 4টি ইলেকট্রন আছে। এই অপকর্মটা কি করেছে? ওজনের কে বলতো? ও অক্সিজেন পরমাণু, সে অক্সিজেনকে আমরা এভাবে লিখলাম। তার কটা আছে? 2 আম্পিয়ার, কটা আম্পিয়ার? আর 2 কি বলতো? জোড়। সেটা আমরা আগেই দেখেছিলাম ওজনের গঠনে। ওজন O3, তার মানে কি O2 প্লাস অক্সিজেন। O2 মানে অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন, সেটা আমরা তো নিচেই দেখে আসছি, আজকেই দেখিয়েছি। আর অক্সিজেন মানে তাকে আমরা বলবো এই রোগ, তার কটা বলতো? এই যে অক্সিজেন, এই অক্সিজেনটা। আর এই O2 মানে তাকে আমরা বলবো এই যে O2 ভদ্রলোক। এই যৌগই এটা, শুধু দ্বিবন্ধন নেই, 4টি ইলেকট্রন আছে, ওজন নেই, আছে অক্সিজেন আর যেমন অক্সিজেন। এবার দেখো এর পরের ধাপটা, এর পরের ধাপ যদি দেখো, তাহলে আসবে আর, তাকে বলবো CH, এই যে বন্ধন হচ্ছে, এখানে আসবে CH2, যে আছে বলতো? O, লিখলাম O, কারণ আমরা লাল দিয়ে লিখেছিলাম O। এই বন্ধন হলো, এই যে বন্ধন হলো, কোনটা? এই বন্ধন, আর এই বন্ধন তৈরি হলো, আর এই অক্সিজেনের এরকম তার পাই বন্ধনের 2টো ইলেকট্রন ভেঙে, পাই বন্ধনের 2টো ইলেকট্রন ভাঙলে ওই অক্সিজেন হয়ে যায় এই রোগ। এই অবস্থা কিন্তু কার্বনের উপরে তার পাই বন্ধনের 2টো ইলেকট্রন আছে, এই যে এই 2টো হলো পাই বন্ধনের ইলেকট্রন, আর এর পাই বন্ধন ভেঙে এখানে আরো 2টি ইলেকট্রন হবে। না বোঝার কোনো কারণ নেই। আবার বলি, এই ওজনের অক্সিজেন আর O2, অক্সিজেন মানে পারমাণবিক অক্সিজেন বা জার্মান অক্সিজেন, সেই অক্সিজেনের এই আম্পিয়ার আর আম্পিয়ার বন্ধন হলো, এই আম্পিয়ার আম্পিয়ার বন্ধন হলো, এই বন্ধনে এই লাল দিয়ে দেখেছি। আর এইটি আর এটা আম্পিয়ার ইলেকট্রন, এইটি এটা থেকে গেল, এই পাই বন্ধন ভেঙে এই 2টি ইলেকট্রন হলো।
তাহলে এর পরের গঠনটা কি আসবে? এর পরের গঠনটা আর, তারপর CH, তারপরে কি আসবে বলো তো CH2। তাহলে এইবার তোমরা বলবা স্যার এখানে তো অক্সিজেন আর বন্ধন আছে, এখানে এভাবে যুক্ত হয়ে গেল, এটা আর এটা বন্ধন হলো, এর নামে অ্যালকিন ওজোনাইড। অ্যালকিন ওজোনাইড। এইবার যদি ওখানে ওই যৌগটিকে আমরা এখানে আনি আর, তারপর CH2, মাঝখানে কাকে দিয়েছি বলতো অক্সিজেন, এভাবে, আর এর সঙ্গে আছে অক্সিজেন O2। ওকে যদি আমি এবার জিঙ্ক এবং পানির উপস্থিতিতে জিঙ্ক দিয়ে উত্তপ্ত করি, তাহলে কি হয় দেখো, পানি এবং জিঙ্ক দুটোই থাকবে, এই বন্ধন ভেঙে যাবে, এ বন্ধন ভেঙে যাবে, এই বন্ধন মানে এখানে ইলেকট্রন, এটা মানে এখানে ইলেকট্রন, তার মানে এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন হবে, এই অক্সিজেন আর পানি হবে হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইডে জিঙ্ক বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড পানি হবে, আর এখানে কি হয় দেখো, এখানে হবে আর CH, এই যে CH লিখেছি, উপরে কি আছে বলো তো অক্সিজেন, লিখলাম আমরা অক্সিজেন, এই বন্ধন ভেঙে একটা ইলেকট্রন পাবে, এই বন্ধন ভেঙে ইলেকট্রন পেয়ে যাবে, এখানে কি CH2 প্লাস CH2, এবার কি আসবে অক্সিজেন, এখানে একটা ইলেকট্রন পাবে, এই ইলেকট্রনটা, আর এখানে একটা পাবে, ইতিমধ্যে এই অক্সিজেন আর পানি বিক্রিয়া করে উৎপন্ন করবে হাইড্রোজেন পারঅক্সাইড প্লাস জিঙ্ক, তারাই পরবর্তীতে জিঙ্ক অক্সাইড প্লাস পানি। এই গঠনটাকে আমরা এরকম দেখতে পারি, দেখো আর CH ডাবল বন্ড O, আর একে বলবো CH2 ডাবল বন্ড O, এটা মানে তো RCHO, আর এটা মানে কি CHO, তার মানে উৎপন্ন হলো দেখো RCHO, এইটা আমাদের RCHO, এইটা আমাদের সেই RCHO, আর এইটা হলো এই CHO, এইটা আমাদের এই CHO, এইটা আমাদের এই CH। এটা আমরা বুঝবো দ্বিবন্ধনের অবস্থান কত বলতো 1 এবং 2 এর মধ্যে, ঠিক তো? এইভাবে ওজনীকরণের বিক্রিয়াটি সম্পূর্ণ হয়, সংযোজন বিক্রিয়া কি বলতো সম্পন্ন হয়। এইটা হলো ওজনীকরণের মূল বিক্রিয়ার কৌশল, আমরা এভাবে দেখিয়ে দিই, কিন্তু হয় প্রকৃত অর্থে এভাবে। যদি এটা প্রোপিন হতো তাহলে তোমরা নিজেরা করবে, এটাই বাসার কাজ। যদি প্রোপিন হতো CH3CH, কার্বন কার্বন ডাবল বন্ড প্লাস ওজন, এটা নিজেরা করে ফেলবা। যদি এটা প্রোপিন, যদি প্রোপিন না হয়ে কি হতো বিউটিন হতো, বিউটুইন, ডাবল বন্ডটা দ্বিবন্ধনের ওখানে, তার সঙ্গে ওজন বিক্রিয়া করত, নিজেরা করে ফেলতো। আবার এখানে যদি একটা CH3 হতো, এখানে যদি একটা CH3 হতো, সেটাও নিজেরা করবে। এর কাজটা তোমাদের জন্য থাকলো 1 নাম্বার কাজ, এটা 2, এরপর 3 দেখা যাবে, দেখি যায় কিনা। 3 নাম্বার দেখো, যদি এরকম হতো CH3 হোল ব্র্যাকেট কত বলো তো 2C, কার্বন কার্বন ডাবল বন্ড C, এখানেও CH3 হোল ব্র্যাকেট 2, তার সঙ্গে কার বলো তো ওজন, 3টাই করে ফেলবা। 1 2 3 বাসার কাজ এভাবে, আর মেকানিজম করলে এটা দেখে 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 এভাবে করে ফেলবে, ঠিক তো? আগামীকাল শুক্রবার, বন্ধ অনেক পাচ্ছি, কবে খুলবে তার ঠিক নেই। শিক্ষা অবশ্যই চালিয়ে যেতে হবে, এর সাথে কোনো দ্বিমত নেই। আমি নিজে ব্যক্তিগতভাবে, মানুষ যেহেতু শিক্ষার প্রয়োজন, আগে শিক্ষা খুব দরকার। বেঁচে খেয়ে পরে আমরা থাকতে পারবো, দেশ অতটুকু স্বনির্ভর হয়েছে, এটা যুদ্ধ বিধ্বস্ত দেশ নয়। এখন দেশ যথেষ্ট খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, কৃষকরা উৎপাদন করতে পারে, আমাদের দেশের অনেক পরিশ্রমী, হাড় ভাঙা খাটুনি খেটে আমাদের জন্য ফসল উৎপন্ন করে, অতএব খাবার পাবো। শিক্ষার প্রয়োজন, খাবার কারো কাছ থেকে ধার করে আনতে পারবো এখন, কিন্তু শিক্ষা ধার করে আনা যাবে না। আমরা স্বনির্ভর হতে চাই, মানসম্মত, গুণগত মানসম্মত, তাই শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে। কিভাবে চালানো যায় তোমাদের কাছ থেকে কিছু
অভিব্যক্তি জানবো, কিছু প্রস্তাবনা চাই। তারপরে আমরা রুটিন করে আগামী শনিবার থেকে আবার পড়িয়ে যাব। কালকে যথারীতি নিয়মে ক্লাস হবে 11টায়। 11টা ক্লাসের পরেই 5 মিনিট বিরতি, তারপরে আমাদের আড্ডার ক্লাস হবে। তোমরা তোমাদের বন্ধুদের জানিয়ে দিও, স্যারদের একটু অনুরোধ করে বলো স্যাররা যেন থাকলে আমাদের জন্য, স্যাররাও যদি দিক নির্দেশনা দেন তাহলে সেটা আমার জন্য, এটা আমি ভেবেছি, কিন্তু অনেকের সাথে আলোচনা করে এটা হয়তো ভুল নয়, আর একটা ভালো হতে পারে, আরও সুন্দর কিছু আসতে পারে, আর তোমাদের মাথা থেকে অনেক অনেক ভালো ভালো বুদ্ধি বেরিয়ে আসতে পারে। থ্যাংক ইউ তাহলে আজকের জন্য। সবাই ভালো থেকো। কালকে 11টায় আমাদের ক্লাস যথারীতি, আর ক্লাসের পর আমাদের আড্ডার ক্লাস থাকবে। এই আড্ডার ক্লাস এবং ক্লাসের সবাই উপস্থিত থাকবে। আড্ডাটা অত্যন্ত প্রয়োজন। আমরা অন্যান্য বিষয়ে স্যারদেরকেও বলেছি, স্যাররা আসবেন। পরশুদিন এক স্যার আসছিলেন তোমাদের পড়ানোর সময়, স্যারকে পরিচয় করে দেইনি। থ্যাংক ইউ, ভালো থেকো। তবে করোনার কথাটা কিন্তু মাথায় রেখো, কোনোভাবেই বাইরে যাওয়া যাবে না, একদম পুনঃ লকডাউন। তাহলে তোমাদের স্যারকে এনে দিতাম, আমিও নিজে বাইরে যাই না, অনেক প্রয়োজন তারপরে যাই না, যে না যাব না। থ্যাংক ইউ, ভালো থেকো। সকলের জন্য শুভকামনা।